আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলাপ করব এনসিপির রাজনৈতিক মূল্যায়ন। এনসিপি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের আসলে কি কি কাজ করার কথা ছিল, কি কি করতে পারছে, কি করতে পারে নাই, এটা নিয়ে আজকে আমরা আলাপ করব। আমাদের সাথে আছেন বিশিষ্ট দার্শনিক, সাংবাদিক এবং সংগঠক, বিডিএসএফ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাবিদুল ইব্রাহিম ভাই। ভাইয়ের কাছে আমি জানতে চাইবো এনসিপির মানে রাজনৈতিক মূল্যায়ন নিয়ে। এনসিপি নিয়ে কথা বলতে গেলে প্রথম বলতে হবে যে এনসিপির সফলতা যদি বলি, যে এখন পর্যন্ত এরা অখণ্ড আছে, ভাঙে নাই, এটা একটা বড় সফলতা। আর এনসিপির মাধ্যমে আমরা অভ্যুত্থানের যে চরিত্রগুলো ছিল তাদেরকে একত্রে পাচ্ছি, এটা একটা ইতিবাচক দিক। আর একটা হচ্ছে আমরা কয়েকজন ভবিষ্যতের নেতা পাচ্ছি বলে মনে হচ্ছে আর কি, আমাদের ফিলিং হচ্ছে, এটা বলা যায় একটা ইতিবাচক দিক। কিন্তু আবার যদি আমরা এর পেছনে যাই, যে মনে হচ্ছে যে দিন দিন এনসিপির ব্যাকআপটা মনে হয় একটু সংকুচিত হচ্ছে। এনসিপির যে জনভিত্তি ছিল, জনসমর্থন ছিল, এটা শ্রিঙ্কিং। এটা একটা হতাশার দিক, দুঃখের দিক। এখন কি কারণে এটা হলো, আমরা এটা নিয়ে আলাপ করতে পারি আর কি। যে 5ই আগস্টের পর থেকেই এনসিপি তো রিসেন্টলি হলো, তো এর আগে নাগরিক কমিটি ছিল, অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল। যে তিনটা নামে একটা শক্তি বিভিন্নভাবে ফ্লোট করেছে, কিন্তু মোটা দাগে প্রধান সংগঠকগুলো কিন্তু একই একই। সো তাদের অতীতের সাফল্য যেমন তাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, অতীতের ব্যর্থতাও কিন্তু তাদের বর্তমানের দুর্বলতার কারণ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জে পড়ারও তাদের কারণ হবে। এজন্য আমাদের তাদের আসলে অতীতের অ্যানালাইসিসও একসাথে করতে হবে এবং বর্তমান তাদের স্ট্র্যাটেজিক ফেলিওর গুলো নিয়ে আমরা আলাপ করতে হবে আর কি। আমরা যদি শুরুতে যদি বলি যে এদের প্রধান যে দুর্বলতার জায়গাটা, কেন জানি মনে হচ্ছে যে এদের সংকুচিত হওয়া বা এদের অভ্যুত্থান শক্তি সংকুচিত একটা বড় একটা কারণ হচ্ছে যে এরা এক্সক্লুশনারি। ইনক্লুসিভ যদিও বলে, মুখে বলে ইনক্লুসিভ এবং কমিটিতে বৈচিত্র্যময় লোক রাখার চেষ্টা করছে, কিন্তু এরা কেন জানি মনে হচ্ছে যে একটা এক্সক্লুশনারি। এরা একটু অনেকেই অভ্যুত্থানের শক্তি, অনেকেই তাদের সাথে সংশ্লিষ্ট হয় নাই, দূরে চলে গেছে, সরে গেছে, অথবা সেখানে ঢুকতে পারে না, এটা একটা, অথবা তাদেরকে নেওয়া হয় নাই। এই এক্সক্লুশনারি একটা স্ট্র্যাটেজি তাদেরকে ভুগিয়েছে এবং বর্তমানে ভোগাচ্ছে, ভবিষ্যতেও তাদেরকে ভোগাবে। আরেকটা বড় দুর্বলতা আছে তাদের, তারা ট্রান্সপারেন্ট না। তাদের সিদ্ধান্ত কিভাবে হয়, তাদের সংগঠনটা কিভাবে চলে, তারা পলিসিগুলা কি, তারা কিভাবে নেতাকর্মীদের মধ্যে কাজগুলা করে থাকে, এই জায়গায় অস্বচ্ছতার যথেষ্ট ঘাটতি আছে। আমরা যদি সার্জিসের বিশাল বহর দেখি, 1-150 গাড়ি নিয়ে, হান্নানের শনৈ শনৈ উন্নতি যদি দেখি, তো এটা আসলে ট্রান্সপারেন্ট বোঝাচ্ছে না। আমরা বলতেছি নতুন বন্দোবস্ত, তাদের অনেক প্রত্যাশা সর্বস্তরে, শুধু তাদের যে রাজনীতি করবে এরকম না, তাদের রাজনীতি না করলেও তাদের প্রতি একটা মৌন সমর্থন ছিল একটা বিশাল একটা গোষ্ঠীর। সেই সমর্থন সংকুচিত হওয়ার পেছনে একটা হচ্ছে তারা ট্রান্সপারেন্ট না, এবং তারা ডেমোক্রেটিক কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তাদের ভেতর থেকে বলা হচ্ছে, যেমন কিছু কয়েকজন লোক বের হয়ে আসলো, যে রাফে সালমান রিফাত, আলী হাসান জোনায়েদ বা আরো অনেকেই, তারা ট্রান্সপারেন্সি নিয়ে, ডেমোক্রেটিক ভ্যালুজ নিয়ে প্রশ্ন তুলছে। তো একটা দল নতুন স্ট্যান্ডার্ড সেট করবে বলে, নতুন রাজনীতি দিবে, নতুন বন্দোবস্ত করবে, তাদের ভেতরে যদি ইন্টারনাল ডেমোক্রেসি না থাকে, অনেকেই বলে যে এখানে খুব অল্প একটা গোষ্ঠী বা একটা কোটার এই সিদ্ধান্ত নেয়, তাহলে এটা তো পুরানা কালচার আমরা দেখতেছি। যে আওয়ামী লীগের মধ্যে যেভাবে সিদ্ধান্ত হয়, জাতীয় পার্টির মধ্যে যেভাবে সিদ্ধান্ত হয়, বিএনপির মধ্যে যেভাবে সিদ্ধান্ত হয়, একটা স্মল গ্রুপ, যেমন আওয়ামী লীগে একটা অলিগার গ্রুপ সিদ্ধান্ত নিত, বিএনপিরও যেমন এরকম একটা স্মল গ্রুপ সিদ্ধান্ত নিত। এটা একসময় হাওয়া বোন বলতো ওই সময়। আর আওয়ামী লীগের সময় একটা স্মল গ্রুপ, এস আলম, সামিট গ্রুপ, তারপর সালমান এফ রহমান, এরকম একটা স্মল গ্রুপ মেইন ডিসিশন মেকার। এনসিপি তো অনেকে বলে, সমালোচকরা বলে, পর্যবেক্ষকরা বলে, এটা ডিসিশনও অল্প একটা স্মল গ্রুপ থেকে নেওয়া হয়। ইভেন তাদের ইন্টারনাল গ্রুপেও বলা হয় যে উপর থেকে নাজিল হয়। এটা কিন্তু একটা দলের সক্ষম দল হয়ে গড়ে ওঠার পিছনে এটা তাদের একটা বড় সংকট। আমি যদি বলি যে তাদের মানে শুরু থেকেই তাদের বড় কয়েকটা ভুল হয়েছে। একটা ভুল হয়েছে, মানে আমরা নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা যে বন্যা হলো,
এই ফ্লাড ম্যানেজমেন্টে তারা বিভিন্নভাবে ফেল করছে। ওই সময় মানুষের যে সাপোর্ট ছিল, মানুষের যে আবেগ ছিল, মানুষের যে ভালোবাসা ছিল তাদের প্রতি, তারা টোটালি ফেল করছে। এটা নিয়ে তুমি কিছু বলতে পারো বন্যাটা নিয়ে? বন্যার সময় যেটা হয়েছে যে জুলাই অভ্যুত্থান পর যে বন্যাটা হইলো, তো এটা আসলে একটা আমাদের টেস্টও ছিল যে আমরা যখন এই একটা ফেসিবাদী সরকার পতনের ক্ষেত্রে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেখানে কেউ বিচার করে না যে কে কোন দল কোন জাতি কোন, হ্যাঁ, যত বর্গ ছিল সবগুলো একসাথে হয়েছে। পর্ব যখন বন্যা হইলো, বন্যার সময় দেখাইছে যে এই জাতি গঠনের জন্য দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ, এই স্পিরিটটা দেখানো হয়েছে। এখন এই যে স্পিরিটটা বৈষম্য ছাত্র আন্দোলন যার উপর সামনে করে এটা হইলো, এটা পুরা স্পিরিটটাকে ক্যাশ করছে মূলত বৈষম্য ছাত্র আন্দোলন, এবং বন্যার পুরো ব্যাপারটাও কিন্তু ডিল করছে তারা। তো পরবর্তীতে আমরা দেখলাম যে বন্যার মধ্যে প্রচুর টাকা আসছে, আমরা দেখছি অনেকে তার নিজের স্বর্ণ গহনা বিক্রি করে সবাইকে দিয়ে দিচ্ছে, কারণ তাদেরকে বিশ্বাস করছে। আমরা ইতিপূর্বে অন্য রাজনৈতিক দলগুলোর উপর আস্থা ছিল না। তো এই একটা এক্সাম্পল কথা আমি বলবো, আমার এখনো মানে চোখে ভাসে যে এক ভদ্রলোক তার মায়ের মাটির ব্যাংকটা নিয়ে আসছে। এটা যে কত আবেগের, সে আমি জানি না এটার ভিতরে কি আছে, আমার মায়ের রাখছে, আমার মা মারা গেছে, মানে মানুষ কত ইয়া হইলে, আবেগ হইলে, কত মানে বিশ্বাস থাকলে তার মায়ের এটা যে ভাঙছে, এবং কিন্তু অনেক অর্থ গহনা গাটি অনেক কিছু ছিল তার মার সারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টা। এই ভালোবাসাটা কিন্তু আমরা কি সম্মান জানাতে পারলো কিনা। তো এটা মানে এই যে ব্যাংকটা দিল, মানে একটা জমানো ব্যাংক, এটার মধ্যে দেখি যে জাতিগতভাবে আমাদের আসলে জমানো প্রেম ভালোবাসা মহাব্বত আমরা দিতে পারি না কোনো দলের কাছে। তো এটা আমরা মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে দিচ্ছি। এইটা থেকে পরবর্তীতে এনসিপি দলটা হইলো। তারা আসলে পরবর্তীতে আমি মনে করি যে তারা আসলে ব্যর্থ হয়েছে। এটাকে মানুষের এই যে ট্রাস্টটা, এই যে ব্যাংকটা, যে ব্যাংকটা মায়ের ব্যাংকটাকে প্রিজার্ভ করবে, এটাকে ব্যাংকে সে এনসিপি কে দিল, তাদের ক্যাশ করলো, তারা এটাকে করতে পারে না। এই কারণে যে ওই যে বললেন না, তাদের মধ্যে ইনক্লুসিভনেসটা নাই। তারা মধ্যে কেবল যে অল্প সিলেক্টেড কিছু লোক থাকবে, বাকিদেরকে বাদ দিয়ে দেওয়া। তো এই বাদ দেওয়ার ক্ষেত্রে অনেকে বাদ করছে, বাদ পরে নতুন নতুন দল তৈরি হয়েছে। এটাও সত্য যে একটা স্পিরিট থেকে যখন একটা বড় মুভমেন্ট হয়, ওই মুভমেন্টটাকে কেন্দ্র করে সবার কিন্তু একই চিন্তা একই দৃষ্টিকোণ থেকে মুভমেন্টটা হয় নাই, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ ছিল। তো এটার বহুমুখী উদ্দেশ্যের ফলে পরবর্তীতে আন্দোলন সফল হওয়ার ফলে অনেকগুলো বিভাজন হয়। কিন্তু এনসিপি বারবার যেটা বলে, তারা আসলে মূলত বহুমুখী দল, মানে অন্তর্ভুক্তি করবে, বহু দল মত করবে, তাদের মধ্যে সেটা আমরা আসলে বড় ঘাটতি দেখছি। এটা একটা ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে গণ অভ্যুত্থান মানে হচ্ছে গণমানুষের উত্থান। একবার দুর্বল, অসহায়, গরিব, রিক্সা চালক, মানে একবার নিম্নবর্গ কৃষক, শ্রমিক, তাদের। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি যে এনসিপির অফিসটা হচ্ছে রূপায়ণ টাওয়ারের 15 থেকে 16 তলায়, তো এটা কখনো একটা গরিব, অসহায়, দুর্বল মানুষ চিন্তাই করতে পারে না যে তার যে দলটা হবে, সেই দলের অফিসটা হবে 15 তলায়। তার প্রথমেই এই অফিস দিয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। এবং এই অফিস তাদেরকে কে দিল, তার আগে কিসের ভিত্তিতে তারা নিল? আমরা দেখি যে পূর্ববর্তী যে দলগুলো ছিল, যেটা তারা বলে পুরনো বন্দোবস্তের দলগুলো করতো কি, বড় বড় কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে বিদেশি ফান্ডিং নিত, তারপর বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা তাদের থেকে টাকা পয়সা নিয়ে তারা বড় বড় ফান্ড তৈরি করতো। এখন ওই ফান্ড দিয়ে তারা দল চালাইতো। এনসিপির কাছে আসলে মানুষের প্রত্যাশা ছিল, তোমরা এইভাবে ফান্ড করবা না, যেভাবে প্রত্যেকটা মানুষ তার মায়ের ব্যাংকে দিছে, তোমাদেরকে তারা এইভাবেই দিবে। তারা তোমাদের জনতার দল থাকতে তোমার তারা এইভাবে দিত। তারা করলো কি, জনতার উপর আস্থা রাখলো না রেখে তারা করলো কি, বড় বড় কোম্পানির উপর আস্থা রাখলো। তারা এলিট হয়ে উঠলো, তাদের লাইফস্টাইল, চলাফেরা, সব দিক দিয়ে মানে একটা এলিটিজম, গরিবদের সাথে খুব মিশা করে না। আর একটা বড় ব্যাপার হচ্ছে, আমরা দেখি যে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি এটা খুব বোকামিও মনে করি, তাদের একটা ফিক্সড ভোট ব্যাংক হইতে পারতো। জুলাই যারা আহত নিহত হয়েছে এই ফ্যামিলিগুলা, প্রত্যেকটা ফ্যামিলির সাথে জড়িত এই এলাকার মানুষ, তার আত্মীয় স্বজন, সবকিছু। তারা যদি প্রত্যেকের সাথে ভালোটা আচরণ করতে পারতো, তাহলে অটোমেটিক তারা এই ভোটগুলো তারা ক্যাশ করতে পারতো। তারা মানে ইজি ইকুয়েশনটাও তারা ফিল করছে। এবং আমরা দেখলাম কিছুদিন আগে এক রিক্সা চালকের ছেলে, সে মারা গেছে, তার 2 ছেলে আন্দোলনে আসছে। তো রিক্সা চালক এই জুলাই যে চিকিৎসা ফান্ড, চিকিৎসা এটার মধ্যে যারা গেল চিকিৎসার জন্য, চিকিৎসা দেয় নাই, তাকে সন্দেহ করে তাকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তী রিক্সা চালক তার রিক্সা বিক্রি করে, তার হালের গরু বিক্রি করে চিকিৎসা করলো। এটা কি পরিমাণ ব্যর্থতা! যে হৃদয় তার নাম, হ্যাঁ, হৃদয়ের নাম ছেলেটার নাম। তো যেই দলটার কাছে মানুষ তার মায়ের ব্যাংক ভাঙিয়ে দিল, ওই দলটা তাকে ফেরত দিল, তার সন্তানের মৃত লাশ ফেরত দিল। তো এটা আসলে আমি তাদের কাছে খুবই একটা আসলে পেইনফুল ব্যাপার। আসলে তারা তো হতাহতদের তালিকাও করতে পারে নাই, মানে কতজন শহীদ হলো এটার প্রোফাইলিং করতে পারলো না। সরকারি হিসাবে একটা, বেসরকারি হিসাবে একটা, জাতিসংঘের হিসাবে একটা। এটা এতদিন লাগে কিনা?
তারপর হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের মানে ফুটেজ আইসোলেটেড ভাবে আছে, এটা যে একসাথে কম্পাইল করা এবং যারা যারা অপরাধী তাদেরকে অ্যাকাউন্টেবল করা, বিচার করতেও কিন্তু ব্যর্থ বলা যায়। এতদিন কিন্তু সময় কিন্তু কম না, অনেক ঠিক আছে। আপনার জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, ঠিক আছে। আপনারা স্বচ্ছতা অর্জন করে আপনারা বিচার করে একবারে প্রপারলি করে করতে চাচ্ছেন, কিন্তু সময় কিন্তু 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু 1 বছর হয়ে যাবে। সো এটা কিন্তু অল্প সময় না। আমরা প্রপারলি আগে তো আইডেন্টিফাই করতে পারি নাই যে আমাদের কতজন শহীদ হলো, মানে প্রোফাইলিং করতে পারি নাই। শহীদদেরও একটা প্রপার ডাটাবেজ আমরা হতাহতদেরও প্রপার ডাটাবেজ আমরা করতে পারি নাই। তাহলে আমরা কিভাবে এটার বিচার করব? এখন আমরা যদি এটাই পারি না, আমরা চিকিৎসা দিতে পারি ঠিক মতো, মানে তাদেরকে প্রপার সবাইকে অর্থ সহায়তা ঠিক মতো পৌঁছায় নাই, তাহলে আপনারা যে বিচার করবেন এটা নিয়ে আস্থা থাকতেছে কিনা, তো আপনার হতাহতের পরিবার কি এই আস্থা আছে কিনা, মানে যারা আপনার জন্য জীবন দিল আপনি তার জীবনের সুরক্ষা দিতে পারেন নাই, আহতের চিকিৎসা দিতে পারেন নাই, তা আপনি কিভাবে বলেন যে আপনার দ্বারা সংস্কারটা হবে? পুরো রাষ্ট্রের সংস্কার, যার দ্বারা 2000 মানুষ এবং 20,000 আহত নিহত হিসাব কিতাব ঠিক থাকতেছে না, তাদেরকে সুস্থ ম্যানেজমেন্ট হইতেছে না, তো তার দ্বারা কিভাবে বড় ধরনের অথবা তার থেকে তৈরি হওয়া যে প্রতিনিধিরা সরকারে গেছে তাদের দ্বারা কিভাবে একটা সংস্কার হবে রাষ্ট্রের? তো এটার কারণে অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থার ফলেই কিন্তু আসলে বিএনপি কিন্তু প্রথম দিকে এত নির্বাচনমুখী ছিল না আসলে বিএনপি শুরুর দিকে। তো বিএনপি যখন দেখতেছে তার মধ্যে আসলে এটা সংস্কার একটা অনেকটা ইয়ার মতো আসলে অনেকটা, আমি যদি আরো খুব রাফলি বলি, আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে 15-16 বছর খাইছে উন্নয়নের একটা মূলা জুলাইয়া, ঠিক আছে, ট্যাবলেট দিয়ে দিয়ে, তো এই সংস্কারের ব্যাপারটা আসলে ইদানিং মানুষের কাছে এই টাইপের একটা ইয়া হয়েছে। যেমন তারা যেভাবে নির্বাচন ব্যাপারটাকে হাস্যকর করতেছে, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে নির্বাচন চাইতেই পারে। বিএনপি কখনো বিপ্লবী দল না, সে গণতন্ত্রের মুখী দল, যারা নির্বাচনটা আমাদের স্বাভাবিক, কারণ সে 16 বছর যাবত নির্বাচন চাইতেছে, হইতেছে না। তো নির্বাচন একটা বড় আকাঙ্ক্ষা ছিল, সংস্কারও আকাঙ্ক্ষা ছিল আমাদের, কিন্তু একমাত্র নির্বাচনকে বাতিল করে কেবল সংস্কারের ব্যাপার সামনে আনা, এইটা আসলে আমার মনে হয় তাদের একটা আসলে ব্যর্থতা। তারা মনে হইতেছে এখনো পারবার গুছাইতে পারে নাই। যদি সংস্কারের নাম দিয়ে লেন্দি করা যায় সরকারটাকে, তাইলে করে তার মনে আরো লম্বা সময় থাকবে, চেষ্টা করবে। রাজনীতিতে আসলে অত বেশি শিক্ষার সুযোগ নেই। রাজনীতিতে আসলে প্রতি মুহূর্তের সংগ্রামের যুদ্ধ, ওই যুদ্ধের ময়দানে আসলে খুব বেশি শিক্ষার সুযোগ থাকে না। তো তারা বলতেছে এটাও তাদের এখন আসলে শিক্ষার ট্রেনিং সেন্টার, এখন রাজনীতির ট্রেনিং সেন্টার না। এই সুযোগ বিএনপি তাকে দিবে না, অন্য পলিটিক্যাল পার্টি তাকে দিবে না। বারবার মানে ফেল করলে, বারবার ভুল স্ট্র্যাটেজি নিলে এটার দায়ভার তো নিজেকেই নিতে হবে। রাজনীতি বলা হয় যে একজন ব্যক্তি ফেল করলে বা একটু ভুল করলে সে ভোগে, কিন্তু আবুল মনসুর আহমেদের কথা বলছে, খুব দুর্দান্ত একটা কথা, যে কিন্তু একজন রাজনীতিবিদের বা একটা রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ভার পুরো জাতি বহন করে, পুরো দেশ বহন করে। সো আমরা আনফর্চুনেটলি আমাদের অভ্যুত্থানের শক্তির অনেকগুলো আমরা ব্যর্থতা আমরা দেখতেছি আর কি। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেই রেসপেক্ট, যেই ইয়াটা পাইতো 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে তাদের ডিক্লাইন হইতে তো কোন জায়গায় গেল? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিসিয়াল কমিটি আছে কিনা উই ডোন্ট নো। এবং নতুন যে অনেকে ছাত্র সংগঠন করছে, কেউ নাগরিক পার্টিতে চলে গেছে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠানটা কি এখন? স্ট্যাটাসটা কি চলতেছে? এটার কি যে বলে কমিটি কই, নতুন কমিটি কোথায়? এটা কিন্তু মিসিং। আরেকটা জিনিস বড় মিসিং করছে, তারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে তারা দেরি করছে। যেমন মানে 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানের শক্তির যে পপুলার ম্যান্ডেট ছিল, ওরা যদি ওই সময় ছাত্র সংসদ নির্বাচন করতো সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে, তাহলে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা কিন্তু ভালো অবস্থানে যাইতে পারতো এবং তাদের কয়েকশো নেতৃত্ব তৈরি হইতো। তারা কিন্তু ওই যারা অভ্যুত্থানের প্রধান ফিগার তারাই কিন্তু এখনো রয়ে গেছে। আরো কিন্তু অনেকে কিন্তু নিজেদেরকে পুরোপুরি মেলে ধরার সুযোগ পায় নাই। সো ওই ছাত্র সংসদ নির্বাচনগুলো হইলে ক্যাম্পাসে, হলে, বিভিন্ন অনুষদে তারা কিন্তু শক্তিশালী হইতো, একটা সাপ্লাই চেইন তৈরি হইতো তাদের নেতৃত্বের। এবং ক্যাম্পাসে যদি তাদের গ্যারিশন হইতো, প্রপার গ্যারিশন, তাহলে এটা তাদের একটা বড় সাপ্লাই চেইন হইতো, নেতৃত্ব এবং কর্মী সাপ্লাই চেইন হইতো, এবং তারা একটা স্ট্রং হোল্ড থাকতো। তারা কিন্তু এটা মিস করছে। এখন ইলেকশন হইলে কিন্তু উই ডোন্ট নো হু উইল উইন অর হু উইল লুজ। মানে এক সময় ছাত্রদল ভয় পাইতো তারা মানে একবার ফুল প্যানেল হারবে বা খারাপ করবে। তো এখন কিন্তু বৈষম্য বিরোধীদের ক্যাশও কিন্তু এমন অবস্থায় গেছে, ফ্লাকচুয়েটিং, উই ডোন্ট নো রিয়াল পিকচার। ইলেকশন হলে কে কারে ভোট দেবে, কয়টা প্যানেল হবে। এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যেই ব্যাপারটা তারা সাফার করছিল, আমরা যারা ছাত্র ছিলাম, ছাত্র অবস্থায়, যে
এখানে ছাত্রদের মধ্যে নির্বাচন হয় না, ছাত্র সংসদ নির্বাচন যেটা বললেন এটা হয় না। এটা না হওয়ার ফলে ক্যাম্পাসে একটা ফেসিবাদ তৈরি হয়েছে এবং এই ফেসিবাদটাকে ইউজ করে কিন্তু রাষ্ট্রীয় ফেসিবাদটা তৈরি হয়। তো এই যে বড় একটা ভোগান্তি এবং এটাকে যে গণরুম গ্যাস্ট্রুম ছাত্রের উপর অত্যাচার নিপীড়ন শোষণ এটা হয়েছে, এটাই রাষ্ট্রের বড় আকারে হয়েছে। পরবর্তী ছাত্ররা করলো কি আন্দোলনটা করলো, তাদের মূল আকাঙ্ক্ষা কিন্তু ছিল আসলে ক্যাম্পাসে একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, ছাত্র প্রতিনিধি তৈরি করা, ক্যাম্পাস ফ্যাসিজমটা দূর করা। কিন্তু তারা দেখলাম যে পরবর্তী ক্ষমতা আসার পর নিজেদেরকে এম্পাওয়ার ফিল করতেছে, তারা ভাবছে আমি যদি নির্বাচন দিলে আমি যে ছাত্র সংসদের সভাপতি সেক্রেটারি কিছুটা হবো আমি, তা আমি তো এইটা পাওয়ারটা হোল্ড করতেছি। তো এই কারণে তারা আসলে নির্বাচনের মুখে মুখে বলতো, কিন্তু অতটা আসলে তাদের ইয়াটা ছিল না, কিন্তু উচিত ছিল নির্বাচনটা দেওয়া, দিলে তাদের অবস্থানটা তৈরি হইতো। এবং এইটা হইলে পরে রাষ্ট্রের অন্যান্য ফাংশনগুলোর মধ্যেও কিন্তু নির্বাচনের প্রতি একটা মানুষের পজিটিভ তৈরি হইতো। নির্বাচন কিন্তু দরকার আসলে, কারণ নির্বাচন মুখিতা, নির্বাচন মধ্যে প্রত্যেকটা মানুষ সেখানে তার সিদ্ধান্ত মতামত জানানোর ক্ষুদ্রটা পায়, মানে রাস্তা পায়। আর এছাড়া যে আসলে আমি এখন সংস্কার ব্যাপারটা আসলে এক ধরনের খুব শুনতে খুব শ্রুতিমধুর, আবার এর মধ্যে একটা ঝামেলাও আছে। যারা বড় বড় ফেসিস্ট তারা আসলে বড় ধরনের সংস্কারের নাম করে কিন্তু এবার এটা বোঝা যে আমরা তোমার চেয়ে ভালো বুঝি, তোমার সংস্কার আমি করব। যেমন ইউরোপ আমাদের ডেভেলপমেন্ট করতে আসছে রেনেসার মাধ্যমে, আলোকায়ন করে পুরো পৃথিবীতে। এখন আমরা কি দেখলাম, আলোকায়নের নাম দিয়ে তারা আমাদের উপর উপনিবেশ কায়েম করলো। তো পৃথিবীতে যতগুলো জুলুম তৈরি হয়েছে প্রত্যেকটা জুলুম কিন্তু পজিটিভ কোনো কিছু নাম দিয়ে হয়েছে। তো সংস্কার বললেই যে মানুষ এটা খুব বেশি পজিটিভলি নিবে ব্যাপারটা তা না আসলে। তো এইটার তাদের একটা, এই যে ইউরোপ যখন আলোকায়নের কথা বলতেছিল, রেনেসার কথা বলছে, এনলাইটেনমেন্টের কথা বলতেছিল, তখন কিন্তু জাহাজে গরু ছাগল ভেড়ার মতো করে মানুষকে ধরে ধরে আমেরিকায় নিচ্ছে, লাতিন আমেরিকায় নিচ্ছে, কলোনিগুলো ইউরোপের কলোনি। তাদের আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম ভাই, এটা খেয়াল করছেন কিনা, তারা বলতেছে যে এই যে গণ অভ্যুত্থানের সরকারটা তাদের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, কথা সত্য যে গণ অভ্যুত্থানের হচ্ছে সবচেয়ে বেস্ট নির্বাচন, এর চেয়ে সর্বোচ্চ নির্বাচন হয় না, যেখানে ব্যক্তি তার মানে হাতের যে ছাপ এর চেয়ে এটার বাদ দিয়ে সে জীবনটা দিয়ে ছাপ দিচ্ছে, মানে রাস্তার মধ্যে সে জীবন দেওয়ার জন্য আসছে, এটা বড় নির্বাচন। কিন্তু এটা যে নির্বাচিত সরকার হয়, কিন্তু তার বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা অভ্যুত্থানের পর একটা বিপ্লবী সরকার তৈরি করতে পারিনি, তারা পূর্ববর্তী সংবিধান মানতেছে। পূর্ববর্তী সংবিধান যদি মানি আমি, তাহলে তো এই সরকারের বয়স হওয়া উচিত 3 মাস। তাহলে এরপর 3 মাসের পরে যে সরকারটা গেল এটা তো হলো অবৈধ সরকার, তাই না? এই অবৈধ সরকারকে সাপোর্ট করাও তো একটা অবৈধ সাংবিধানিক ভাবে। তো এইটা অবৈধ হয়েছে কেন? তারা সংবিধানটাকে বাতিল করতে পারে নাই। এই যে অনেকগুলো আসলে কেওয়াজ তৈরি হয়েছে, এতে উচিত ছিল যে এনসিপি এজ এ পার্টি হিসাবে নির্বাচনের মানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য সরাসরি আন্দোলন করা এবং সংবিধান ফেলে দেওয়ার জন্য আন্দোলন করা, অনেকগুলো তাদের রাস্তাগুলো ছিল, তার রাস্তাগুলো মিস করছে। এটা একটা ব্যাপার। তাদের দলের আরো ভয়ানক ব্যাপার হচ্ছে নির্বাচন নাই তাদের, যে এনসিপিতে যেই যারা বড় বড় পুশ পদবি পায় তারা কিসের ভিত্তিতে পায়, কোন নির্বাচন হয় কিনা এবং সেই নির্বাচনে কে কটা ভোট পেলে। যে আমরা দেখলাম নাহিদ দলের প্রধান হয়েছে, নাহিদ কয়টা ভোট পাইছে, তার সাথে ক্যান্ডিডেট কারা কারা ছিল আমরা কোনো কিছু জানি না। তাহলে যদি না জানি তাহলে তারা কিভাবে পূর্ববর্তী আওয়ামী লীগ এবং বিএনপির ভুল ধরবে যে তারেক জিয়া কেন এতদিন প্রধান, শেখ হাসিনা এতদিন প্রধান, সে হয়তো আসমানে কি ইয়ার মতো উপর থেকে সে সিলেক্টেড, তার নাহিদের উপর থেকে সিলেক্টেড, তার কে দিল তাকে সে ম্যান্ডেট, সে প্রধান হবে? ভোট তো হয় নাই। এখন আমরা তারা যদি বলে যে না সবাই মানছে, এটা কত পার্সেন্ট? এটা নাই আসলে। আর তাদের আরেকটা ভুল যেটা আমার যেটা মনে হয়েছে কালচারালি, আপনি খেয়াল করবেন হয়তো, এই যে বাংলাদেশের মানে এই 24শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল আমাদের রমজানের ঈদ, পরবর্তীতে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের হচ্ছে রমজান ঈদের থেকে আর গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ রমজান ঈদ শুধু মুসলিমদের, কিন্তু পয়লা বৈশাখ হচ্ছে বাংলা অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। এই উৎসবটাকে কেন্দ্র করে এনসিপি কোনোদিন উদ্যোগ নেয় নাই। তারা মানে আমরা যখন দেখলাম যে সব ঘুরে ঘুরে দেখতেছি ক্যাম্পাসে কার কি আয়োজন হইতেছে, এনসিপির কোনো আয়োজন নাই ক্যাম্পাসে। পরে শুনলাম ওই ইস্কাটনের একটা মধ্যে রাস্তার মধ্যে তারা ছোটখাটো আয়োজন করছে, যখন ক্যামেরা দেখানো হইলো যে তারা কয়জন নেতা আর সামনে কেউ নাই। এটা তারা কেন হইলো? তারা এত বড় একটা দল, তাদের উচিত ছিল যে দেশের সকল মানুষ তাদের মিসব্র্যান্ডিং ঐক্যবদ্ধ হয়েছে, তাদের ছিল পুরো দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ রাখা যায় আবার এই উৎসবটা কেন্দ্র করে। এবং যদি বিবৃতি দেওয়ার ইচ্ছা থাকতো তারা তো পার্টি বিবৃতি দিতে পারতো, ওরা যে ক্যামেরার সামনে দেওয়া দরকারটা কি ছিল? এটা নিয়ে একটু ভাই যদি বলেন যে কেন তারা এটা পারলো না, এতে পেছনের কারণটা কি আসলে? এটা হচ্ছে যে মানে তাদের খুব সম্ভব প্রস্তুতি ছিল না, তারা এটা গুছিয়ে উঠতে পারে নাই। আরেকটা হচ্ছে আমার মনে হয় তাদের মানে রোজার মধ্যে কিছু অ্যাক্টিভিটি ছিল এদের মধ্যে, এরা মনে ঈদের হ্যাং আউট থেকে এখনো বেরিয়ে আসতে পারে না। এদের নেতারা বিভিন্ন কেউ প্রান্তিকে আছে, এলাকায় গেছে, কেউ বিদেশ গেছে।
আরেকটা হচ্ছে এদের মধ্যে খুব সময় ইন্টারনাল টার্মোয়েল চলতেছে, যেটা বোঝা যাচ্ছে আর কি। যেমন একটা পার্টি হওয়ার পরে তাদের গঠনতন্ত্র এখনো কিন্তু আমরা জানি না তাদের গঠনতন্ত্র আছে কিনা, তাদের ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে এটা আমরা উই ডোন্ট নো, তাদের ইকোনমিক পলিসি কি হবে, মানে তারা তারা ফাইন্যান্সিয়ালি কিভাবে চলে ফাংশন করে, এটা কিন্তু আমাদের বলে নাই। তারা যদিও টিভি টক শোতে সারোয়ার তুষার বা আর কয়েকজন বলছে তারা টক শো টাকাতে চলে, এগুলো হাস্যকর কথা। মানুষ মানুষ একদিন খাওয়া যায় না, ঠিক আছে? সো এটা দিয়ে মানুষকে এত মানে মানুষের কমন সেন্সকে হাস্যকর বানানো ঠিক না। আপনি যদি ক্রাউড ফান্ডিং করতে, আপনারা বলতেছেন ক্রাউড ফান্ডিং করবেন, তাহলে আপনারা কিন্তু জনতার প্রতি এখনো আশ্বস্ত মানে বিশ্বাস করতেছেন না। জনতা যে আপনাদেরকে সাপোর্ট দিবে আপনারা নিজেরাই বিশ্বাস করতে হবে, কারণ আপনারা বিশ্বাস হারাই ফেলছে। আপনারা যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে ক্রাউড ফান্ডিং করতেন, আপনার শত কোটি টাকা আপনাদের আসতো, জনগণ রিক্সাওয়ালা টাকা দিত আপনাদেরকে, শ্রমিকরা টাকা দিত আপনাকে। আপনারা তাদের প্রতি আস্থা না রেখে, যারা আপনার ভোট ব্যাংক হইতো, আপনার পার্টিকে অন করতো, আপনাদেরকে অন করতো, আপনারা তাদেরকে অন না করে আপনারা ঠিকই অলিগার্কদের কাছে দৌড়াচ্ছেন, বড় বড় কমিটির কাছে, কোম্পানির কাছে যাচ্ছেন। এবং এই ইকোনমিক পলিসি কিন্তু তাদের ট্রান্সপারেন্ট না। তারা পার্টি হওয়ার পরও নাগরিক কমিটি ঠিক আছে, এটা একটা কি যে বলে প্রেসার গ্রুপ, একটা নাগরিকদের ফোরাম, ওকে এটা আমরা মেনে নিলাম। এবং মজার বিষয় হচ্ছে নাগরিক কমিটি কিন্তু নাগরিক পার্টির চেয়ে ভালো অ্যাক্টিভ ছিল, মানে ভাইব্রেন্ট ছিল, স্ট্রঙ্গারও ছিল এই যে নাগরিক ফোরাম আকারে। কিন্তু নাগরিক পার্টি কিন্তু খুবই একটা উইক একটা মানে মনে হচ্ছে আর কি। সাপোজ এদের পার্টিতে আরো একটা জিনিস মিসিং। সাপোজ এই যে সার্জিস গাড়ির বহর নিয়ে গেল, তার যে এত ব্যয়বহুল একটা বহর গেল, এটা তাসনিম যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা ফ্রেন্ডলি ফায়ার খেলছেন, ঠিক আছে, এটা ওকে গুড। মানে আমার কাছে মনে হয় পার্টির ওই মেকানিজম দাঁড়ায় নাই যে সার্জিস, হাসনাত বা এরকম কোন প্রোফাইলকে অ্যাকাউন্টেবল করার মতো। এবং মানে তারা অল টাইম একটা ভাঙ্গার বয়ে থাকে যে আমি যদি সার্জিসকে যে সার্জিস চলে যায় আমার পার্টি কি হয়ে যাবো, আক্তার যদি চলে যায় আমার পার্টি কি হয়ে যাবো, তাহলে তো এটা পার্টিটা একটা স্ট্রং ইয়ার মতো বন্ডিং এর মধ্যে নাই মনে হচ্ছে। সো এটা তাদের ঝুঁকি। তারা এই গেম অফ কি যে বলে রুলস অফ বিজনেস ঠিক করতে পারে না, পার্টিটা কেমনে চলবে, কোনো কেউ ভুল করে মিস্টেক করে এটা কিভাবে সুরাও করবে, তারা মনে হয় এটা করতে পারতেছে না। এটা তাদের জন্য ঝুঁকি। এবং একটা পহেলা বৈশাখ নিয়ে তাদের কোনো প্ল্যানিং না থাকা, এটা খুবই কালচারাল ফেসিজম, যেটা আওয়ামী লীগকে বড় ফেসিস্ট করে ফেলছে, ওই ফেসিস্ট ওইটাকে নয়া সাংস্কৃতিক বন্দোবস্ত কি হবে, কেমন হবে। এবং যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল যে পহেলা বৈশাখ, তারা দেখছে যে পহেলা বৈশাখে যখন শেখ হাসিনার ভাস্কর্য বানানো হইলো, মুখ অবয়ব, এটাকে পুরাই ফেলা হয়েছে, তাহলে তাদের আরো বেশি স্ট্রং হওয়া উচিত ছিল যে আমরা আরো বেশি স্ট্রঙ্গারলি অ্যাপিয়ার্ড হবো সামনে, জনতার সামনে, যেভাবে মানে ফেসিস্ট যেহেতু আমাদের খাই ফেলার চেষ্টা এখনো করতেছে, তাহলে আমাদেরকে কালচারালি ফেসিজমটাকে প্রতিনিধিত্ব করার জন্য অথবা দেখানোর জন্য আমাদেরকে আর কালচারাল মুভমেন্ট। ঈদের পরে তো পয়লা বৈশাখ একটা বড় ইভেন্ট ছিল, তারা এটার মাধ্যমে তারা আবার ঈদের পরে কর্মসূচিগুলো চাঙ্গাভাবে করতে পারতো। এটা যদি তারা ক্যাম্পাসে যে কোনো জায়গায় প্রোগ্রাম করতো বা শহীদ মিনারে করতো, ক্যাম্পাস যেহেতু একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম করার জায়গা না, ঠিক আছে, আমরা শহীদ মিনারে করতে পারতো, অথবা আশপাশে কোথাও যেখানে পাবলিক গ্যাদারিং, শাহবাগও করতে পারতো। তো তারা কিন্তু এটা মিস করছে, এবং এটা কিন্তু তাদের জন্য খুবই দুর্বল। কোথাও যাবে তারা যায় না। আরেকটা পয়েন্ট আমি আপনার জানতে চাই যে আমি নাগরিক পার্টির সাথে অথবা যারা আছে জড়িত, তার সাথে কথাবার্তা বলি, তাদের অধিকাংশই ঢাকায় ইলেকশন করতে চায়, সবাই ঢাকা থাকতে চায়। এখন আসলে ঢাকা থাকতে চাওয়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপনের আকাঙ্ক্ষা, আর এই গ্রামে ছিলাম, ঢাকা কন্যা কত সুন্দর, এই আকাঙ্ক্ষা তো আসলে গ্রামের একটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের আকাঙ্ক্ষা। একটা মানে একটা দেশের রাজনৈতিক দলের সকল নেতারা কেন ঢাকা ইলেকশন করতে চায়? তাদের কি ঢাকা ফ্যাসিনেশন কাটে নাই না কেন? ঢাকাতে কি মধুটা কি আসলে, এটা একটু বলেন। এই যে তাদেরকে নিয়ে যে অভিযোগ, তারা এলিট ক্লাবে ঘোরাঘুরি করতে পছন্দ করে, বড় লোকদের সাথে চলতে চাই, আমি বড় লোকদের সাথে, ব্রাত্যরাসের কবিতা আছে, আমি বড় লোকদের সাথে বন্ধুত্ব করতে চাই। তো তারা মনে হচ্ছে যে বড় লোকদের সাথে বন্ধুত্ব করতে চায়। তারা গ্রামের মানুষদের সাথে মিশলেও এটা প্রপার মিশা হয় না, তারা মিশতে পারে না, মানে প্রপারলি মানুষের দুঃখ দুর্দশা এটা ঠিকমতো করতে পারতেছে না। তারা আসলে মিডল ক্লাস এবং মানে ঢাকার শহুরে মধ্যবিত্ত হয়ে ওঠার একটা তাদের আকাঙ্ক্ষা। নাগরিক শব্দের মধ্যেও কি এই নাগরিক এটার মধ্যে গ্রামে তো নাগরিক নেই। আরেকটা হচ্ছে তারা হচ্ছে যে সেফ গেম খেলতে চায়। রাজনীতি ইজ নট সেফ গেম। এখানে জেতারও সুযোগ আছে আর হারারও সুযোগ আছে। ও সবকিছু দানে দিয়ে দিতে হয়।
এবং লাইফ লাইফ জোয়ার মতো আর কি আসলে। জীবন জীবিকা পরিবার সবকিছু মানে জুয়ার বাজিতে দিয়ে দিতে হয় রাজনীতি। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের রাজনীতি, এটা তো আমরা আমাদের রাজনীতিতে এখনো কানাডা, নিউজিল্যান্ড, ইউরোপের মতো দাঁড়ায় নাই। কিন্তু আমাদের নাগরিক পার্টির ভাইবেরাদাররা সবাই ঢাকায় এই কানাডা, ঢাকায়। অস্ট্রেলিয়া, ওই নিউজিল্যান্ডের মতো রাজনীতি করতে চায়। শিক্ষিত মহলে, বড়লোক মহলে একটু বক্তৃতা দিবে, টিভি টক শোতে যাচ্ছে, তারা টিভি টক শো ফাটাই ফেলতেছে। তারা এগুলা কম করে যদি জনবৃত্তি তৈরি করার কেউ কেউ করতেছে যাচ্ছে, কিন্তু ওভারঅল পুরো পার্টির মধ্যে আমরা এই এভিডেন্সটা দেখতেছি না। আমি প্রত্যেকটা কিছু বলি শীর্ষ নেতা, বড় কয়েকজন নেতার সাথে কথা বলেছি, তারা ঢাকার কোনো না কোনো আসন, এবং এই এক একটা আসনের বিপরীতে প্রায় 2-3 জনও আছে, 2-3 জন আছে সবার। কিন্তু এটা না করে যার যার আসনে তাদের জনবৃত্তি তৈরি করার প্রতি তাদের প্রয়াসটা খুবই কম লক্ষণীয় করা যাচ্ছে। এটার একটা তাদের ভীতি আছে, তারা মানুষদের সাথে মিশতে পারে না, অথবা মানুষের কাছ থেকে মানুষকে আপন করে নেওয়া, তারা তো ধারণ করা। আমি একটু বলি, তারা তো মিশছে, তারা তো মিশার ফলেই কিন্তু তাদের কথাবার্তা, আচার আচরণ, তারা তো বলে যে, আপনি মাহফুজের বক্তব্য দেখবেন, জুলাই গণপরিষদে বক্তব্য দিল, এটার মধ্যে সে বলতেছে যে যে আমরা যে নতুন একটা বাসা তৈরি করলাম, যে বাসাটা গ্রামের একটা গরিব অসহায় শহরের একটা উচ্চবিত্ত তারা কানেক্ট করতে পারে এমন একটা ল্যাঙ্গুয়েজ তারা তৈরি করছে। যেমন সে বলতেছে যে এই যখন কোনো মানুষ মারা গেলে সে মোনাজাত ধরতেছে তার ইয়াতে, তারপর আবার 1 মিনিট নীরবতা পালন করতেছে, এবং তাদের ভাষাগুলোর মধ্যে এমন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে যেটা আসলে সবাই কানেক্ট করতে পারতেছে। তাহলে আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানে মানে শুরুর দিকে তাদের ল্যাঙ্গুয়েজটা ছিল গণমুখী, সবাই কানেক্ট করতে পারতেছে, কিন্তু এর পর তাদের চলাফেরা, লাইফস্টাইল, গাড়ি নিয়ে ঘোরাঘুরি, হ্যাঁ, তারপর উচ্চবিত্ত মানুষের সাথে মিশা, গরিবের সাথে না মিশা, এইটা তাদের বড় ব্যাপার। তাদের আরেকটা আপনি এটা বলবেন, আরেকটা ব্যাপার বলি যে তারা ইফতার পার্টি করলো, বিশেষ এনসিপির বড় ইফতার পার্টি, তারা ইফতার পার্টি করলো শেরাটনে। তাহলে তারা শেরাটনের মতো জায়গায় বড় ইফতার পার্টি করলো, তাহলে এই দলের তো আসলে জনভিত্তিক সাধারণ মানুষ, গণ-অভ্যুত্থানের মানুষ, তারা উচিত ছিল যে পুরো রাস্তায় করার, মানে সাধারণ মানুষদের ইফতার করা। তো তারা ঝামেলা হয়েছে, ইফতার একই দিনে 2 জায়গায় হয়েছে, শেরাটনে হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল হয়েছে, আবার সৌরদ্বীপ হয়েছে। এটা একটা বৈষম্যমূলক ইফতার হয়েছে আর কি। তারা ইচ্ছা করলে অন্যান্য পার্টিগুলো যেটা করে, মানে অনেকগুলা ইফতার পার্টি করা, সাপোজ বড় পার্টিগুলা করে, সাপোজ কূটনীতিকদের সাথে করে, সাংবাদিকদের সাথে করে, বিভিন্ন পেশাজীবী শ্রমিক শ্রেণীর সাথে করে, শিক্ষার্থী ছাত্র নেতৃবৃন্দের সাথে করতে পারে। তো এরকম বিভিন্ন পেশাজীবী বলে আলাদা আলাদা করতে পারতো, এটা একটা ছোট ছোট জায়গায় পরিসরে। আর নেতা কর্মীদের সাথে একটা, শহীদদের পরিবারের সাথে একটা। আমার কাছে মনে হচ্ছে যে একই দিন শহীদদের পরিবারের সাথে ইফতার খুব সম্ভব সৌর উদ্যানে হয়েছে, আবার এদিক দিয়ে সবার জন্য ইন্টারকন্টিনেন্টাল হয়েছে। এটা একটা বাজে প্রেসিডেন্ট হয়েছে। এটার মধ্যে মানে আমি জানলাম তাদের 5 আগস্ট তাদের অনেক কনফ্লিক্ট আছে, ইন্টারনাল কনফ্লিক্ট আছে। মানে মনে হয়েছে যেমন সার্জির যে রিপ্লাইটা দিছে যে মানে ওই গ্রামের মানুষ এরকম বহর পছন্দ করে, তার টোনটা এমন যে এরকম স্থানবাজি পছন্দ করে, এটা মনে করে আর কি। এটা একটা আরেকটা বড় কারণ হচ্ছে যে আসলে 5ই আগস্টের আগে মানে এক জায়গায় সবার ঐক্যমত ছিল যে স্বৈরাচার ফ্যাসিবাদ পতন, যে এটার ব্যাপারে ঐক্যমত্য ছিল, এবং ওখানে সবগুলা মত পথ এক সুতায় দাঁড়িয়ে গেছিল। কিন্তু অভ্যুত্থানের পরে আসলে প্রত্যেকে যার যার বলয় চলে গেছে। এটা একটা ঐতিহাসিক একটা তো ছিল যে মানে যারা ফ্যাসিস্টের বিচার, এই ব্যাপারে এখনো মানুষ ঐক্যমত, কিন্তু এটা তো উচিত ছিল তারা এটা ইয়া করা। কেন বিচারের ব্যাপার লেন্দি হইতেছে, কেন তারা করতে পারতেছে না? তাদের বিচার না করার ফলে আমরা দেখতেছি পুরনো ফ্যাসিস্টরা এখনো কিন্তু বারবার মাথা চার দিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছে, নানান জায়গায় মামলা হামলা হত্যা করতেছে, এবং দেখলাম যারা বড় বড় ফ্যাসিস্ট তারা অল্প দিনে জামিন পাইতেছে। এবং আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে তাদের কথা ছিল যে এই গণঅভ্যুত্থানের সরকার আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যা যা আছে পুরো মামলাটা বাতিল করবে, কিন্তু এই মামলা এখনো বাতিল হয়নি। আমি নিজে ওই মামলার ভুক্তভোগী, এবং ওই মামলা এখনো বাতিল হয়নি। এবং কেন আসলে তারা আসলে তারা একটা কথা বললো, নিবর্তনমূলক যে আইনগুলো আছে তারা এগুলো তো প্রথম দিন বাতিল করা উচিত ছিল না, তারা করতে পারে নাই, এবং এই তো ব্যর্থতা তাদের আছেই। আমরা তাদের অনেক ব্যর্থতা নিয়ে আলাপ করলাম, যদিও তারা আমরা একটা সম্ভাবনার কথা দিয়ে আমাদের সব মানে খুব কাছের মানুষ, তাদের সমালোচনা করতেছি, তাদের এই উইকনেস গুলা কাটায় যেন তারা শক্তিশালী। কারণ বাংলাদেশে মানে তরুণদের নেতৃত্বে নতুন অ্যাসপিরেশনের, নতুন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল খুব জরুরি, মানে নতুন কালচারের। বাংলাদেশের রাজনীতির একটা বড় সংকট ছিল যে আমাদের যারা ডিসিশন মেকার ছিল তারা সবাই 50, 60, 70 দশকের প্রোডাক্ট, তাদের চিন্তা চেতনা সব পুরোনা ব্যাকডেটেড ছিল, এবং তারা
তরুণদের উপরে এই পুরানা রাজনীতি, পুরানা কালচার, পুরানা পলিসি এগুলো আমাদের উপর চাপাই দিয়েছিল। বাংলাদেশ ছিল অতীতমুখী রাজনীতি। তরুণদের মাধ্যমে আমরা বর্তমান ও ভবিষ্যৎমুখী রাজনীতির একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা হ্যাঁ অতীতের এটা স্মরণ রাখবো, করব, কিন্তু আমাদের বর্তমান সংকট মোকাবেলা, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যৎ সমৃদ্ধ একটা বাংলাদেশ একটা আকাঙ্ক্ষা এটা তরুণদের মধ্যে কিন্তু আছে। এই তরুণদের এই আকাঙ্ক্ষা অ্যাসপিরেশনকে ধারণ করার মতো একটা পার্টির অনুপস্থিতি লক্ষণীয়, এবং সাধারণ মানুষও চাচ্ছে যে যে রিক্সাওয়ালারা স্যালুট দিচ্ছে, যেই শ্রমিকরা স্যালুট দিচ্ছে ছাত্রদের পক্ষে, মন থেকে শ্রদ্ধা দিচ্ছে, তারা মুক্তি দিচ্ছে, তাদেরকে লিবারেট করতেছে, তাদের যে আকাঙ্ক্ষাটা এনসিপির হওয়া উচিত। যে মানুষগুলা অকাতরে জীবন দিয়েছে, এখানে কিন্তু শুধু শিক্ষার্থী, বাচ্চা, শিশু, বাচ্চা দিচ্ছে এরকম না, মধ্যবয়সী, সকল শ্রমিক, রিক্সাওয়ালা, সব ধরনের মানুষ, সর্বস্তরের মানুষ জীবন দিয়েছে। তো সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষাগুলা ধারণ করা। তারপরে এনসিপি যে পার্টি আকারে যেটা নিয়ে আন্দোলন শুরু হইলো যে কর্মক্ষেত্রে সম অধিকার, বৈষম্যহীন, কোটা মুক্ত এসে, তো তারা কিন্তু কিভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করবে, তাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তাদের অর্থনৈতিক পলিসি কি হবে, এই বিষয়টা কিন্তু তারা এখনো দিতে পারে নাই। এবং অন্তর্বর্তী সরকার আসার পরও সেরকম কিন্তু বৈদেশিক বিনিয়োগও আসতেছে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এই তীব্র বেকারত্ব কিন্তু আরো অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং এই ইন্টারিম গভর্নমেন্টও ঝুঁকিতে পড়তে পারে। তো আমরা চাই না ইন্টারিম গভর্নমেন্ট বড় ধরনের ঝুঁকিতে পড়ুক। আমরা চাই একটা পিসফুল ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা একটা ডেমোক্রেটিক কালচার চালু হোক, যে আমরা যে 5 বছর 2-3 বছরের মধ্যে একবারে হঠাৎ করে আউটসাইড বড় চেঞ্জ আসবে বিষয়টা এমন না। আমরা যেন একটা চেঞ্জিং এবং ডেভেলপমেন্টের প্রসেসে থাকে এবং আমাদের রুলস অফ বিজনেস যেন ঠিক হয়। আমরা এটা খুবই দুঃখজনক যে স্বাধীনতার 50-54 বছর পরও আমরা কিভাবে পিসফুলি ক্ষমতা হস্তান্তর করব, এটা আমরা সেট করতে পারিনি। সো এটা যেন আবার সেট হয়, আর সবকিছু যেন রাজপথে রক্ত দিয়ে যেন বারবার না হয়। এখন আমরা টেবিলে আমরা মানে কি যে বলে আন্ডার দ্য রুফ এরকম সেটেলমেন্টের দিকে যাই এবং ব্যালট এবং ভোটের মাধ্যমে যেন ইতিবাচক মানুষের অপিনিয়নের জন্য ট্রু প্রতিনিধিত্ব থাকে আর কি। তো এনসিপির প্রতি আমাদের শুভকামনা থাকবে, তারা যেন তাদের ভুল ত্রুটিগুলা শুধরে নিয়ে তারা তাদের রুলস অফ বিজনেস সেট করে, তাদের দলের গঠনতন্ত্র, অর্থনৈতিক পলিসি, তাদের ইন্টারনাল ডেমোক্রেসি এসবগুলা এনশিওর করে এবং মানুষের কাছে যায়, যে মানুষগুলা তাদের ডাকে রাস্তায় নেমে আসে, জীবন তাদের কাছে যায়, তাদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। আমরা তো তাদেরকে ভালোবাসি বলে তাদের প্রতি ট্রিট করতেছি। আর বড় ব্যাপারটা যেটা বলে শেষ করবো, এটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি তাদের বাইরে একটা নতুন একটা উদার গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল দরকার, যেটা পুরোপুরি আওয়ামী বিএনপি মতো হবে না, আবার কট্টর ধর্মপন্থীও হবে না, একটা লিবারেল স্পেস থাকবে যেখানে সকল মানুষগুলো আসতে পারে। তো এই ধরনের বেকগ্রাউন্ডটা ছিল বলেই বাংলাদেশের যে এনসিপি তৈরি হওয়ার পূর্ব এনসিপির যেই পলিটিক্যাল যেই গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কিন্তু আসলে সাধারণ মানুষ অথবা আমাদের মধ্যে যারা লিবারেল চিন্তা ভাবনা করি আমরা কিন্তু আসলে এই অলরেডি ছিলাম, হয়তো এটা পলিটিক্যালি রূপ দেওয়া হয় নাই, এটা ছিল। তা আমরা তাদের কাছে আসার প্রত্যাশা থাকবে, আমাদের যে এটা পলিটিক্যাল চিন্তা আছে যে লিবারেল গণতান্ত্রিক, এই তারা যেন এই পলিটিক্যাল উইংটাকে পারফেক্টলি ডিল করে। তারা যদি ডিল না করতে পারে তাহলে আমরাও ফেল হবো আসলে, কারণ আমরা তো এটাতে বিশ্বাস করি, চাই আমরা এই ধরনের তাদের জন্য শুভকামনা থাকবে, তাদের ভুলগুলা তারা করবে। আর তাদের জন্য আমার অনুরোধ দরবার ঢাকার পক্ষ থেকে তারা যেন মানুষমুখী হয়, তাদের যে বক্তব্য ছিল দায় এবং দরদের রাজনীতি, তারা যেন অন্তত পক্ষে কাউকে না পারুক যারা জুলাইয়ে আহত নিহত হয়েছে, তাদের সাথে ভালো আচরণ করে, তাদের সেটা আমার অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।